ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব চীনের বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি সম্পর্কে। চীনের বিদেশ নীতি সম্পর্কে আমি কয়েকটি ভিডিও দিয়েছি তোমাদের। চীন স্বাধীনতার পর থেকে 1949 থেকে 1976 মাও জেদং এর আমলে চীনের পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতি সম্পর্কে একটি ভিডিও দিয়েছি। চীন এবং ভারতের সম্পর্ক 1991 সাল থেকে যে সম্পর্ক গড়ে উঠেছে সহযোগিতামূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্ক, সে সম্পর্কে একটি ভিডিও দিয়েছি। তো আজকের ভিডিও হচ্ছে 1991 সাল থেকে, অর্থাৎ 1990 এর পর থেকে, অর্থাৎ 90 এর দশক থেকে আজকে পর্যন্ত চীন বিশ্ব রাজনীতিতে যে বিদেশ নীতি গ্রহণ করেছে এবং বাস্তবে রূপায়িত করেছে সে সম্পর্কে আজকের আলোচনা। চীন, আমরা কথা জানি যে চীন হচ্ছে একটি দেশ, সমাজতান্ত্রিক মোড়কে আদলে গড়ে ওঠা একটা দেশ। 1949 সালে নয়া গণতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে, সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে আধা উপনিবেশিক শক্তির বিরুদ্ধে বুর্জোয়া, দেশীয় বুর্জোয়া শক্তি এবং সামন্ত শক্তির সঙ্গে হাত মিলিয়ে চীনা কমিউনিস্ট পার্টির লিডার মাও জেদং বা মাও সেতুং, তিনি নয়া গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে চীনকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করেছেন। 1990 সালে এসে চীন কিন্তু সেই নয়া গণতান্ত্রিক বিপ্লবের আদর্শে, যেভাবে সমাজতান্ত্রিক আদর্শকে গড়ে তুলেছিল, আজকে 1982 সালের সংবিধানে সেইভাবে কিন্তু চীনের অর্থ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা নেই। চীনে বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে গ্রহণ করা হয়েছে। চীনের সংবিধানে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা, অর্থাৎ সমাজতন্ত্রের বিরোধী উদারনৈতিক গণতান্ত্রিক বা বুর্জোয়া গণতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্যগুলিকে গ্রহণ করেছে। সেই কারণেও চীনের বিদেশ নীতিতে 1990 থেকে পরিবর্তন এসেছে। এছাড়া চীনের বিদেশ নীতিতে ব্যাপকভাবে পরিবর্তন এসেছে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে। 1990 সাল পর্যন্ত, 1945 থেকে 1990 এই সময়ে দ্বিমেরু প্রবণ রাজনীতি ছিল। সেই রাজনীতির অবসান ঘটেছে। সোভিয়েত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ঠান্ডা যুদ্ধ, তার অবসান ঘটেছে এবং সমাজতান্ত্রিক শিবিরের পতন ঘটেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ব রাজনীতি, অর্থনৈতিক ক্ষেত্রে। এবং জোট নিরপেক্ষ যে আন্দোলন সংগঠিত হয়েছে ভারতের নেতৃত্বে, তার প্রাসঙ্গিকতা হারিয়েছে। এরকম একটা প্রেক্ষাপটে চীন 1990 দশক থেকে তার বিদেশ নীতিতে মৌলিক পরিবর্তন গ্রহণ করে। দেখো, পিআরসি অর্থাৎ পিপুলস রিপাবলিক অফ চায়না, গণপ্রজাতান্ত্রিক চীন বলা হয়। অক্টোবর বিপ্লবের মাধ্যমে এটাকে গ্রহণ করা হয়েছে। চীন একটি বড় রাষ্ট্র, ভারতের প্রায় 2.5 গুণ ভৌগোলিক দিক থেকে বড়, আর বিশ্বের মোট আয়তনের 1/5 হচ্ছে চীনের আয়তন, এবং জনসংখ্যার দিক থেকে প্রায় 140 কোটির দেশ। এখানে ভারতের মতো লোকতন্ত্র বা ডেমোক্রেসি, আমেরিকার মতো ডেমোক্রেসিকে গ্রহণ করা না হলেও পুঁজিবাদী গণতন্ত্রের বৈশিষ্ট্যকে চীন গ্রহণ করেছে আভ্যন্তরীণ ক্ষেত্রে এবং বৈদেশিক ক্ষেত্রে। তাহলে চীনের একটা সীমানাটা আমরা একটু জেনে নেব। চীনের পূর্ব দিকে কোরিয়া রাষ্ট্র অবস্থিত, চীনের উত্তরে মঙ্গোলিয়া দেশ অবস্থিত, এবং উত্তর পশ্চিম দিকে তাজিকিস্তান রাষ্ট্র, কিরগিজস্তান, কিরজি
কির কিরঘি কিরগিজস্তান রাষ্ট্র অবস্থিত এবং কাজাকিস্তান রাষ্ট্র অবস্থিত। এটা হচ্ছে তোমার উত্তর পশ্চিম দিকে চীনের। পশ্চিম দিকে হলো চীনের পশ্চিম দিকে পাকিস্তান রাষ্ট্র অবস্থিত, আফগানিস্তান অবস্থিত, দক্ষিণে নেপাল অবস্থিত, আর দক্ষিণে ভারত অবস্থিত, ভুটান অবস্থিত। চীনের দক্ষিণে তাহলে নেপাল, ভুটান, ভারত অবস্থিত। এছাড়া দক্ষিণে মায়ানমার অবস্থিত, লাওস, ভিয়েতনাম, এগুলো হচ্ছে চীনের দক্ষিণে অবস্থিত। আর চীন হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত আর সমুদ্রের দিক থেকে, আর ইস্ট চীন সাগরের ধারে উপকূলে অবস্থিত। 1992 সালে যে নিউ সংবিধান চীন গ্রহণ করেছে, আর চীনের যে আইনসভা এনপিসি, ন্যাশনাল পিপুলস কংগ্রেস, এই আইনসভা মানে দেশের জন্য আইন তৈরি করে। চীন 1990-91 সালে সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্ব স্থান দখলকারী রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে একাধিক রাষ্ট্র তৈরি হয় এবং রাশিয়া একটি বড় রাষ্ট্রে পরিণত হয়। এই চীন এই সময় থেকে তার বিদেশ নীতিতে বাস্তব নীতি গ্রহণ করে এবং নতুন একটা বিদেশ নীতি চীনকে গ্রহণ করতে হয়েছে। প্রায় দেশকেই এই সময়ে একটা নতুন পররাষ্ট্র নীতিকে মেনে নিতে হয়েছে বা গ্রহণ করতে হয়েছে। ভারতও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়, তোমরা জানো, আমার ভিডিওতে শুনছো। দেখো 1991 সালের আগে বিশ্ব পূর্ব এবং পশ্চিমে এই দুটি ভাগে বিভক্ত ছিল। সেই জায়গায় উত্তর এবং দক্ষিণে, দক্ষিণ মেরু, এই দুটি ভাগে বিশ্ব ভাগ হয়ে গেছে। চীন বিশ্বায়ন প্রক্রিয়াকে 1980-র দশকের প্রথম থেকেই গ্রহণ করেছে। চীন বেসরকারীকরণের প্রক্রিয়াকে গ্রহণ করেছে এবং চীন নয়া উদারনীতিবাদী, যেটা ক্যাপিটালিজমের তত্ত্ব, নয়া উদারনীতি গণতন্ত্র, সেই তত্ত্ব অনুযায়ী মিনিমাল স্টেটের যে ভূমিকা এবং তোমার বেসরকারীকরণ এবং তার সঙ্গে উৎপাদনের ক্ষেত্রে রাষ্ট্রীয় যে নিয়ন্ত্রণ, সমাজতান্ত্রিক আদর্শে যেটা চীনে ছিল, সেটাকে পরিবর্তন করেছে। যার ফলে চীনের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে, চীন উন্নতিকে বেশি গুরুত্ব দিয়েছে। চীন 1991 সাল থেকে তার বিদেশ নীতিতে বিশেষভাবে গুরুত্ব আরোপ করে স্বাধীনতার উপর এবং সার্বভৌমত্বকে রক্ষা করা। চীন কোনো মতেই তার বিদেশ নীতিতে বলেছে যে চীনের যে স্বাধীনতা 1949 সালে অক্টোবর মাসে নয়া গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে পেয়েছে, সেটাকে চীন কখনোই হারাবে না, এই স্বাধীনতাকে রক্ষা করবে। চীন সার্বভৌম রাষ্ট্র, একটা চরম ক্ষমতার অধিকারী রাষ্ট্র। এই রাষ্ট্রকে চীন তার বিদেশ নীতিতে বেশি গুরুত্ব দেয়। চীন বিশ্ব শান্তিকে গুরুত্ব দেয়, বিশ্বে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, বিভিন্ন রাষ্ট্র যাতে তাদের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে, তাদের ভূখণ্ডকে অখণ্ড রাখতে পারে এবং বিশ্বের প্রতিটা রাষ্ট্র যাতে উন্নয়ন ঘটাতে পারে, সেদিকে তার বিদেশ নীতিতে স্থান দিয়েছে। বাইরের শক্তির কাছে চীন কোনো মতেই মাথা নত করবে না। তাহলে এবং চীন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়বে। আধিপত্যবাদের বিরুদ্ধে আগে থেকেই লড়েছে। চীন সাম্রাজ্যবাদ এবং নয়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়বে। চীন তার বিদেশ নীতিতে গুরুত্ব দেয় যে নয়া উপনিবেশবাদ, এটা চীন সমর্থন করে না এবং চীন পৃথিবীর মানুষের যে স্বাধীনতা, গণতন্ত্র, এগুলিকে গুরুত্ব দিবে।
আর স্বাধীনতা হরণকারী সাম্রাজ্যবাদী দেশ, এমনকি সন্ত্রাসবাদকেও চীন সমর্থন করে না। এইভাবে চীনের পররাষ্ট্রনীতিতে 1991 সাল থেকে গুরুত্ব পায়। চীন 90 সাল থেকে চীন একটা যে নীতিটা গ্রহণ করলো, আমরা আলোচনার মধ্যে দিয়ে পেলাম, সেটা হলো নয়া বাস্তব নীতি। নয়া বাস্তব নীতি। চীন এতদিন একটা একলা চলো নীতিকে বেশি গুরুত্ব দিয়েছে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে। একলা চলো নীতিকে অবশ্য চীন পরিত্যাগ করেছে 80-র দশক থেকে। তার কারণ বিশ্বায়ন প্রক্রিয়ার সঙ্গে নিজেকে সংগতি রাখার চেষ্টা করেছে। 91-90 সাল থেকে নয়া বাস্তব নীতিতে চীন জাতীয় স্বার্থকে আরো বেশি গুরুত্ব দিয়েছে, ন্যাশনাল পাওয়ারকে অর্থাৎ জাতীয় শক্তিকে আরো বৃদ্ধি করবার চেষ্টা করেছে। তাই চীন তার চীনের দেশের মিলিটারি পাওয়ারকে বৃদ্ধি করা, রাজনৈতিক অস্থিরতাকে চীন দূর করবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি করবে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি করবে। আর দেশের অভ্যন্তরে মিলিটারি পাওয়ারকে শক্তিশালী করা, দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে বজায় রাখা, অর্থনৈতিক উন্নতি করা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নতি করা, এর প্রেক্ষাপটে চীন তার ফরেন পলিসিকে গ্রহণ করেছে বিশ্ব রাজনীতিতে। চীন নিজেকে একটা বিশ্বের শক্তিশালী দেশ হিসেবে নিজেকে তুলে ধরে এশিয়ার পূর্ব দিকের একটা শক্তিশালী দেশ। এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে চীন নিজেকে তৃতীয় শক্তি হিসাবে নিজেকে তুলে ধরে। তৃতীয় শক্তি মানে প্রথম শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ, দ্বিতীয় শক্তি হচ্ছে রাশিয়া, তৃতীয় শক্তি হিসাবে চীন নিজেকে তুলে ধরে। আর 90 দশক থেকে চীন তার বিদেশ নীতিতে গুরুত্ব দেয় যে সামরিক খাতে বাজেট বৃদ্ধি করতে হবে, প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে হবে এবং চায়না জাতির যে আত্মনিয়ন্ত্রণের যে অধিকার সেটাকে আরো মজবুত করবে। চীন বহুকেন্দ্রিক যে রাজনীতি সেটাকে গুরুত্ব দেয় 90 সাল থেকে। কিন্তু দেখো, আমরা বিভিন্ন আলোচনায় জানি যে এই সময় একটা একমেরু প্রবণ যে রাজনীতি 1991 সাল থেকে শুরু হয়েছে। সোভিয়েতের ভাঙন, পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির পতন, পূর্ব জার্মানির অবসান, দুই জার্মানির একত্রীকরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্য, ডলার সাম্রাজ্যবাদের একচেটিয়া আধিপত্য। অবশ্য এই ডলার সাম্রাজ্যবাদকে প্রতিরোধ করেছে ইউরো মুদ্রা। এই মুদ্রা কিন্তু ডলার সাম্রাজ্যবাদকে প্রতিরোধ করেছে। এই ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরো মুদ্রার সঙ্গে চীন ভালো সম্পর্ক রেখেছে। তাই চীন এটা মনে করে না যে এক মেরু প্রবণ রাজনীতি, তাই চীন মনে করে বহুকেন্দ্রিক রাজনীতি, বহু মেরুবাদ। তাই চীন এক মেরুবাদকে অস্বীকার করে। চীন এতদিন ওয়ার্ল্ড যে মার্কেট, 90 সালের আগে যে ওয়ার্ল্ড মার্কেট, ওয়ার্ল্ড ইকোনমি, ওপেন ইকোনমি, ইকোনমি, এর সঙ্গে সংগতি রাখেনি, একলা চলো নীতি গ্রহণ করেছে। কিন্তু চীন 1991 সাল থেকে শুরু করে যে আজকের পৃথিবীটা পারস্পরিক নির্ভরশীলতার পৃথিবী, ডিপেন্ডেন্সি থিওরি গুরুত্ব পাচ্ছে। ডিপেন্ডেন্সি থিওরি হলো যে প্রত্যেকটা দেশই পরনির্ভরশীল। উন্নত দেশগুলি, উত্তরের দেশগুলি যে উন্নত দেশ হিসাবে পরিগণিত হয়, তারা যে উন্নত হিসাবে টিকে আছে তা কিন্তু দক্ষিণের উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলির উপর নির্ভর করে। এদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, এদের সঙ্গে সম্পর্ক রেখে অর্থনৈতিক শোষণ কায়েম করে উন্নত দেশগুলি তাদের উন্নয়নকে অব্যাহত রেখেছে। চীন এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে যে ডিপেন্ডেন্সিকে আমরা গুরুত্ব দেব এখন থেকে। আমরা ওপেন ডোর পলিসিকে গ্রহণ করব। 1990-এর দেশে থেকে তার বিদেশ নীতিতে এই বিষয়টা স্থান পেল। দেখো, চীন নিজেকে যে তৃতীয় শক্তি হিসাবে নিজেকে তুলে ধরেছে,
প্রথম শক্তি ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় শক্তি হচ্ছে তোমার রাশিয়া, আর তৃতীয় শক্তি হিসাবে নিজেকে গুরুত্ব দিচ্ছে। আজকের হিসাবে পৃথিবীতে সামরিক দিক থেকে 1 নম্বরে হলো মার্কিন যুক্তরাষ্ট্র, 2 নম্বরে হলো তোমার রাশিয়া, আর 3 নম্বরে হলো চীন। আর অর্থনৈতিক দিক থেকে 1 নম্বরে হলো মার্কিন যুক্তরাষ্ট্র, 2 নম্বরে হলো চীন। তাহলে সামরিক এবং অর্থনৈতিক এই দুটো দিক থেকে চীন কিন্তু অনেকটাই এগিয়ে আছে বিশ্ব রাজনীতিতে। তাই সে তার তার প্রভাব বিভিন্ন দেশের উপরে যে প্রভাব রয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে যে সম্পর্ক রয়েছে, সেগুলিকে অব্যাহত রাখবে। এবং চীন ওপেন ডোর পলিসির মধ্য দিয়ে এটা দেখেছে যে চীন দেখেছে যে উন্নত দেশগুলির উন্নয়নকে অব্যাহত রাখার জন্য, তার শক্তিকে আরো বৃদ্ধি করবার জন্য বা শক্তিকে বজায় রাখবার জন্য অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেই হবে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে এবং শিক্ষা ও সাংস্কৃতিক সব দিক থেকে অন্য রাষ্ট্রের সঙ্গে বা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। আর মডার্নাইজেশন অর্থাৎ আধুনিকীকরণ যে প্রক্রিয়া বিশ্বে চালু হয়েছে, সেই তাতে বিশ্ব অর্থনৈতিক সংগঠনকে গুরুত্ব দিতে হবে। বিশ্বায়ন প্রক্রিয়া হলো বিশ্বব্যাপী একটা প্রক্রিয়া। অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে মূলধন আজ কোনো একটা বিশ্বের সীমিত নেই, তাই অর্থনৈতিক মূলধনকে বিশ্বব্যাপী সম্প্রসারণ করতে হবে। তাই চীনের ক্যাপিটালকে বিশ্বব্যাপী সম্প্রসারিত করতে হবে। চীনের যে সংস্কৃতি, চীনের ঐতিহ্য হলো প্রাচীন সভ্যতা, চীনের খুব উন্নত, সেই উন্নত সভ্যতাকে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এটা বিশ্বায়ন প্রক্রিয়া। এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করতে হবে। তাই বিশ্ব ব্যাংকে চীন গুরুত্ব দিয়েছে এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ অর্থনৈতিক সংস্থা, আন্তর্জাতিক অর্থনৈতিক মানে ফান্ড, আন্তর্জাতিক অর্থনৈতিক ভান্ডার IMF একে গুরুত্ব দিয়েছে। 1990 সালে চীন মঙ্গোলিয়া থেকে রাশিয়া সেনা যখন তুলে নিল, তখন রাশিয়ার সঙ্গে যে বিরোধ ছিল, সীমান্ত বিরোধ ছিল, সেই বিরোধের মীমাংসা করেছে। রাশিয়ার সঙ্গে চীনের 1905-এর দশকের শেষের দিকে আদর্শগত বিরোধ ছিল, যখন সোভিয়েত রাশিয়ার আভ্যন্তরীণ ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির লিডার নিকিতা ক্রুশচেভ ডিস্টালিনাইজেশন করেন। স্ট্যালিন বাদ নিপাত যাক, লেনিন বাদ নিপাত যাক, এবং স্ট্যালিন বিরোধী, লেনিন বিরোধী নীতি গ্রহণ করে পুঁজিবাদী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে। পিসফুল কো এক্সিস্টেন্স পলিসি সোভিয়েত রাশিয়ার বিদেশ নীতিতে স্থান দিলে চীন এ ব্যাপারে বিরোধিতা করে। চীন দাবি করে যে সোভিয়েত ইউনিয়ন ভুল করছে, সোভিয়েত ইউনিয়ন মার্কিন কাগজি বাগকে এখনই ধ্বংস করে দিতে পারে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে তা না করে তার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এটা কমিউনিস্ট আদর্শ বিরোধী, সেই কারণে সংঘাত ছিল। সে সংঘাত অবশ্য আজকে মিলেমিশে গেছে। তার কারণ আজকে চীন পুঁজিবাদকে গ্রহণ করেছে, পুঁজিবাদী দেশকে সমর্থন করছে, তার জাতীয় স্বার্থকে রক্ষা করবার জন্য, তার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, তার ভূখণ্ডের অখণ্ডতাকে রক্ষা করবার জন্য চীন আধিপত্যবাদের বিরোধিতা করে, চীন সাম্রাজ্যবাদের বিরোধিতা করবে। এইসব বড় বড় কথা চীনের বিদেশ নীতিতে গুরুত্ব পায়। রাশিয়ার সঙ্গে তাহলে বিরোধ মিটে গেল। মঙ্গোলিয়া থেকে রাশিয়ার সেনা তুলে নিলে রাশিয়ার থেকে বিরোধ। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র যেমন বিভিন্ন দেশে সেনা মোতায়েন করেছে, এটা আগ্রাসী মনোভাবের দৃষ্টান্ত। এটা সাম্রাজ্যবাদের সঙ্গে তুলনীয় বা নয়া সাম্রাজ্যবাদ বলা যায় বিশ্বে। তার কারণ সাম্রাজ্যবাদকে ইউএনওর চার্টারে বলা হয়েছে এটা সমর্থনযোগ্য নয়। আজকে কলোনিয়ালিজম অর্থাৎ উপনিবেশবাদ, এটা ইউএন চার্টারে বলা হয়েছে সমর্থনযোগ্য নয়। কিন্তু পৃথিবীতে শক্তিশালী রাষ্ট্রগুলো তারা নয়া সাম্রাজ্যবাদ অর্থাৎ নয়া সাম্রাজ্যবাদ নতুন কৌশলে প্রতিষ্ঠিত করছে, আর উপনিবেশবাদ নতুন কৌশলে
প্রতিষ্ঠিত করছে দ্বিপাক্ষিক চুক্তির মধ্য দিয়ে, ত্রিপাক্ষিক চুক্তির মধ্য দিয়ে, বহুপাক্ষিক চুক্তির মধ্য দিয়ে, আঞ্চলিক সংগঠন প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবং ইউএনওর মাধ্যমেও আজকে তোমার নয়া সাম্রাজ্যবাদ কায়েম করছে। যাই হোক, এই যে বিরোধিতা কথা বলছে, তবুও কিন্তু আমরা দেখবো যে 1991 সালে খারিজ যুদ্ধ হয়েছে মধ্যপ্রাচ্যে, কুয়েতকে কেন্দ্র করে সাদ্দাম হোসেন অর্থাৎ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে মার্কিন নেতৃত্বে তোমার যে জাতিপুঞ্জের মাল্টি বাহিনী গঠিত হলো, বহুজাতিক সংস্থা গঠিত হলো ইউএনওর নেতৃত্বে। সেই সেনার নেতৃত্ব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাদ্দামকে যে ইস্যুতে আক্রমণ করেছিল সেই ইস্যুগুলোর একটা প্রমাণিত হয়নি। আবার সাদ্দাম যে মানবাধিকার লঙ্ঘন করেছে দুজলির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, সাদ্দামকে ইরাকে পুতুল সরকার প্রতিষ্ঠিত করে তার মাধ্যমে ফাঁসি দিয়েছে। তবু তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলে দেয়নি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেনা তুলে প্রত্যাহার করেনি, মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এখনো প্রত্যাহার করেনি। কিন্তু এই ব্যাপারে চীন কিন্তু সোচ্চার হতে পারেনি। চীন বলছে যে সাম্রাজ্যবাদ নয়, সাম্রাজ্যবাদের আমরা বিরোধী, কিন্তু চীন জাতীয় স্বার্থে তার সুদূর প্রসারী পরিকল্পনাকে সফল করবার জন্য প্রয়োজনে সে কিন্তু সাম্রাজ্যবাদকে সমর্থন করে। তাহলে খারিজ যুদ্ধে সে মার্কিন নেতৃত্বে জাতিপুঞ্জের সমর্থনের ভিত্তিতে যে ইরাক আক্রমণ, ইরাককে পরাজিত করলো, তাহলে এবং একটা যে মারণাস্ত্র তৈরি করেছে সেটা প্রমাণিত হয়নি, তাহলে তাছাড়া যে সাদ্দামের ফাঁসি হলো এটা ইরাকের আভ্যন্তরীণ ব্যাপার, এটা ইরাকের জনগণ ভাববে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র কেন নয়। কিন্তু এক্ষেত্রে চীন কিন্তু বিরোধিতা করেনি। কিন্তু 2003 সালে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে ইরাককে, সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু চীন সমর্থন করেছে, কিন্তু চীন সমর্থন করলো কিন্তু সেনা দেয়নি কেউ। আর 1990-91 সালে চীন সেনা দিয়েছে এবং খারিজ যুদ্ধে কুয়েতকে দখল মুক্ত করেছে। সেক্ষেত্রে চীন কিন্তু পরোক্ষভাবে সাম্রাজ্যবাদ উপনিবেশবাদকে সমর্থন করেছে। কুয়েত স্বাধীনতা পেয়েছে ঠিকই, ইরাকের উপর মার্কিন অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, নয়া উপনিবেশবাদ কায়েম হয়েছে এবং এখনো যে সেনা রয়েছে সেটা কিন্তু অর্থনৈতিক আধিপত্য প্লাস সামরিক আধিপত্য, তাহলে এটাও কিন্তু সাম্রাজ্যবাদ নয়া সাম্রাজ্যবাদ। তাহলে চীন এক্ষেত্রে চুপ করে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলেনি। সাম্প্রতিক কালে ইরানের যে উপর মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করলো এবং ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করলো ইসরায়েলের পক্ষে, সেক্ষেত্রে চীন কিন্তু চুপ করে ছিল। চীন এখানে সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকা পালন করতে পারেনি, আধিপত্যবাদ বিরোধী ভূমিকা পালন করতে পারেনি, বরং চীন নিজেই বিভিন্ন রাষ্ট্রের উপর আধিপত্য বিস্তার করেছে। তা আমরা আজকের ভিডিওর মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে কিন্তু পেয়ে যাব। তাহলে রাশিয়ার সঙ্গে যে সম্পর্কটা সেটা কিন্তু উন্নতি হলো এবং 1992 সালে রাশিয়ার সঙ্গে একটা মিলিটারি সহযোগিতা অর্থাৎ সামরিক সহযোগিতামূলক চুক্তি হলো রাশিয়া এবং চীনের মধ্যে। এবার আমরা আসবো জাপানের সঙ্গে চীনের তার বিদেশ নীতি কিভাবে গ্রহণ করেছে। জাপানের সঙ্গে রিলেশনের উন্নতি হয়েছে, এটা সত্যি কথা, কিন্তু তাইওয়ানকে কেন্দ্র করে জাপানের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে। একবিংশ শতকে জাপান মিলিটারি পাওয়ার বৃদ্ধি করেছে, এটা চীন এর আশঙ্কা। চীন মনে করে যে জাপান মিলিটারি শক্তিকে বৃদ্ধি করেছে, সেটা আমাদের পক্ষে সতর্ক থাকতে হবে। চীন মনে করে জাপানের যে পাওয়ার, এই যে মিলিটারি পাওয়ার বৃদ্ধি, সামরিক শক্তি বৃদ্ধি, এটা চীনের বিদেশ নীতিতে বলা হয় যে এটা ইউএসএ থেকে বিপজ্জনক, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় বিপজ্জনক। চীন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কার্যগত নীতি গ্রহণ করেছে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কোন দেশগুলো? দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি, অর্থাৎ দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে 1945 থেকে 1960,
এই সময়ের মধ্যে বিশ্বে 40টারও বেশি দেশ স্বাধীনতা পেয়েছে। আর 1961 থেকে 1970 এই 10 বছরে আফ্রিকা মহাদেশের তোমার 31টা দেশ স্বাধীনতা পেয়েছে, এবং তারপরেও নামিবিয়া স্বাধীনতা পেয়েছে। অনেক ভূখণ্ড কিন্তু স্বাধীন হয়ে গেছে। তাহলে এইসব সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ, এরা উপনিবেশিক শক্তির অধীনে ছিল দীর্ঘদিন। তাদের অর্থনৈতিক অবস্থা আগে থেকেই খারাপ, আর রাজনৈতিক স্টেবিলিটি খুব কম। তার কারণ ধর্মীয় গোড়ামি, কুসংস্কার, জাতীয়তাবাদের বিকাশ ঘটেনি। সুতরাং এই সব দেশগুলোর প্রবলেম, আর এই প্রবলেমগুলিকে চীন মনে করে যে আমাদের দেশ সমাধান করতে এগিয়ে আসবে। এর মধ্যে তৃতীয় বিশ্বের দেশের মধ্যে অনেক দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। যেমন ভারত তৃতীয় বিশ্বের দেশ হলেও উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আর আরো বহু দেশ যারা অর্থনৈতিক দিক থেকে সংকটে ছিল, তারা যে তিমিরে ছিল সেই তিমিরে রয়ে গেছে। তাই এই সব দেশগুলির উপর চীন আধিপত্য বিস্তার করবার জন্য চীন নতুন নীতি গ্রহণ করেছে। এই নীতিকে বলা হয় ফাংশনালিজম বা কার্যগত নীতি। চীন মধ্যপ্রাচ্যে জর্ডান, ইরাক, ইরান এই সমস্ত দেশে এবং লাতিন আমেরিকার বহু দেশে তারা বেশি মাথা ঘামায়নি। সেই তুলনায় কিন্তু আফ্রিকা মহাদেশে প্রভাব বিস্তার করতে বেশি আগ্রহী। যেমন ভেনেজুয়েলাতে চীন এবং রাশিয়ার ব্যবসা কেন্দ্র, এই দুটিকে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ডোনাল্ড ট্রাম্প আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন কৌশল খাটাচ্ছে চীন এবং রাশিয়াকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু চীন এক্ষেত্রে রাশিয়া এবং চীন যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদেশ নীতি গ্রহণ করেছে, মার্কিন প্রভাবকে যে করে হোক রুখে দেওয়ার প্রতি গুরুত্ব দিয়েছে। চীন ইউরোপীয় ইউনিয়নে দেখো, চীনের বিদেশ নীতিতে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। 1990 এর পর থেকে দুটি বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছে। একটা হলো নিরাপত্তার প্রশ্ন। তার কারণ চীন জানে যে পরাধীনতার কি জ্বালা। চীনের ভূখণ্ডকে কাঁকুড়ের ফালি ফালি করে বহু বৈদেশিক উপনিবেশিক শক্তি বাণিজ্য কেন্দ্র হিসাবে ব্যবহার করেছে, শোষণ করেছে, নিপীড়ন করেছে। সেই কথা 1949 সাল থেকে 1990 সাল পর্যন্ত যেমন তার বিদেশ নীতিতে গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি 90 এর পর থেকে এবং আজকে পর্যন্ত তার বিদেশ নীতিতে তার 1 নম্বরে রয়েছে নিরাপত্তা। প্রত্যেকটা দেশই কিন্তু নিরাপত্তাকে গুরুত্ব দেবে। নিরাপত্তা না থাকলে খুব মুশকিল। দেশের আজকে প্রায় দুর্বল দেশের সার্বভৌমত্ব কিন্তু প্রশ্নের মুখে এসে পড়েছে। অর্থনৈতিক পরাধীনতা, অর্থনৈতিক দিক থেকে এত সংকট যে উন্নত দেশগুলির উপর নির্ভর করতে হয়। আর অর্থনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তারের মধ্য দিয়ে উন্নত দেশগুলি দুর্বল দেশগুলিকে তাদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে। রাজনৈতিক স্বাধীনতা নামে মাত্র তাদের আছে, তাদের সামরিক ক্ষমতা, তাদের অর্থনৈতিক ক্ষমতা, সব ক্ষমতাকে এই উন্নত দেশগুলো নিয়ন্ত্রণ করছে। যাই হোক, চীন এই বিষয়টাকে, নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। আর একটা হলো উন্নয়ন যে চাহিদা, অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশগুলো যেসব উন্নয়নের চাহিদা আছে, সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ, তারা সদ্য স্বাধীনতা প্রাপ্ত হলেও আজকে অনেক বছর কেটে গেছে স্বাধীনতার পরেও তারা উন্নতি করতে পারেনি। তাই এদের উন্নয়নের চাহিদা আছে, তাই তাদেরকে সাহায্য করতে হবে। চীন এই এক্সকিউজ দেখিয়ে চীন মায়ানমারে সামরিক আধিপত্য বিস্তার করেছে। চীন মায়ানমারে অর্থনৈতিক সহযোগিতা দিয়ে পরিকাঠামো উন্নতি নামে শ্রীলঙ্কাতে অর্থনৈতিক কাঠামোকে উন্নতি করবার নামে সেখানে সামরিক আধিপত্য এবং অর্থনৈতিক আধিপত্য বিস্তার করেছে। আজকে পাকিস্তানকে একটা ভিখারি দেশে পরিণত করেছে চীন অর্থনৈতিক সহযোগিতার নামে সামরিক সহযোগিতার এক্সকিউজ দেখিয়ে। এবং চীনের এই ফরেন পলিসিতে
এটা গুরুত্ব দিয়েছে যে উন্নয়নের চাহিদা যেসব দেশে আছে সেই সব দেশে পরিকাঠামোগতভাবে সহযোগিতা করবে। আর পরিকাঠামোগতভাবে সহযোগিতা করতে গিয়ে তার থেকে সেই দেশের অর্থনীতিতে উন্নতি হবে না, সেই দেশের অর্থনীতিতে সংকট দেখা দেবে। যে দেশের জনগণ মানে দ্রব্য কিনবে বেশি দামে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, তারপরে দ্রব্যের যোগান কমে যাবে, মানুষের জীবনযাত্রার মানের অবনতি ঘটবে। শুধু পরিকাঠামোগত বিল্ডিং তৈরি হয় এবং রাস্তাঘাট তৈরি হয়, এগুলো উন্নতি হলেও হবে না, সেই সঙ্গে সঙ্গে উৎপাদনের যে ক্ষেত্র সেখানে সেই জায়গাটা চীন দখল করে নিচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে সামরিক আধিপত্য বিস্তার করছে। যেমন শ্রীলঙ্কাতে অর্থনৈতিক সংকট কৃত্রিম ভাবে ডেকে এনেছে, যদিও তা সেই দেশের গভর্নমেন্ট জানে। একটা একটা অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে গভর্নমেন্টের দুর্নীতি। যেমন নেপালে বর্তমানে যে গণতান্ত্রিক সরকার ছিল 2008 সাল থেকে, এই 2008 সালে গণতন্ত্র অস্থির অবস্থায় ছিল, অর্থাৎ 13 বছর তোমার এই বছরে 2008 থেকে 2025 13 বার সরকার পরিবর্তন হয়েছে এবং যে দলই ক্ষমতায় এসেছে তারা নিজেদের বাড়ি গাড়ি অর্থনৈতিক স্বার্থসিদ্ধি করেছে, জনগণের সমস্যার সমাধান করেনি। চীন নেপালকে কন্ট্রোল করে, চীন নেপালের উপর তোমার 141 কোটি বিলিয়ন ডলার যে ঋণ দিয়েছে সেই টাকাগুলি সরকারের মন্ত্রীরা আত্মসাৎ করেছে, দেশের উন্নয়ন ঘটায়নি, যার ফলে নেপালের জনগণ ক্ষিপ্ত হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, জীবনযাত্রার মান নিম্নে চলে গেছে। তা এই দুর্নীতিকে প্রতিরোধ করবার জন্য সেখানে গণবিদ্রোহ, গণ আন্দোলন এবং সরকার পরিবর্তন, নতুন এখন মিলিটারি নিয়ন্ত্রণে গভর্নমেন্ট চলছে, নতুন সরকার গঠিত হবে, অন্তর্বর্তীকালীন সরকার। একটা কথা কি, এই বিদ্রোহকে অবশ্য আমরা সমর্থন করি আবার করি না। তার কারণ বিদ্রোহীদের উপর যেভাবে গুলি চালানো হয়েছে, নিহত করা হয়েছে 34 জনকে, সেটা সমর্থনযোগ্য নয়। তেমনি বিদ্রোহীরা তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে বিদ্রোহের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে, চাপের মধ্য দিয়ে, একথা সমর্থনযোগ্য, এটাকে সমর্থন করা যায়। কিন্তু তারা যে ধ্বংসমূলক নীতি গ্রহণ করছে, বিল্ডিং ভেঙে চুরমার করে দিচ্ছে, জেলখানার যে সমস্ত কয়েদি আছে তাদেরকে মুক্তি দিচ্ছে, এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু ধ্বংসমূলক, এগুলি সমর্থনযোগ্য নয়। যাই হোক, এখানে মনে করা হচ্ছে যে নেপালের ক্ষেত্রে নেপালকে একটা দুর্বল জায়গায় পৌঁছে দিয়েছে, এক্ষেত্রে চীনের হাত আছে। তাহলে চীন একটা কথা কি, 91 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আদান প্রদান, অর্থনৈতিক আদান প্রদান বৃদ্ধি করেছে, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করেছে, বিদেশি বিনিয়োগ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্বাগত জানিয়েছে চীন। তাইওয়ান এবং তিব্বতের ক্ষেত্রে তোমার চীনের যে নীতি সেটা সমর্থনযোগ্য নয়। তাইওয়ান এবং তিব্বতের ক্ষেত্রে কি কেন সমর্থনযোগ্য নয়? তাইওয়ান হচ্ছে চীনের প্রতিবেশী একটা রাষ্ট্র। তাইওয়ান চীন দাবি করে যে তাইওয়ান হচ্ছে চীনের অংশ, চীনের ভূখণ্ডের অংশ। 2007 সালে তাইওয়ানকে চীন নিজের ভৌগোলিক ম্যাপে দেখায় এবং দখল নিতে চায়, কিন্তু তাইওয়ান একটা সার্বভৌম রাষ্ট্র, তাইওয়ানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য আছে। তাইওয়ান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের 8ম বাণিজ্যিক কেন্দ্র। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে মানে কি বলবো সমর্থন করে চীনের আগ্রাসী নীতির বিরুদ্ধে। আর চীনের সরকারি নীতিতে বলা হয় ওয়ান চায়না পলিসি, অর্থাৎ চায়নার ক্ষেত্রে ওয়ান চায়না পলিসি মানে কি, তাইওয়ান হচ্ছে চীনের মধ্যে অন্তর্ভুক্ত হবে, একই রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে, এটা চীন কিন্তু দাবি করে। এবার তিব্বতের উপর চীন আধিপত্য বিস্তার করে আছে, আমি অন্য ভিডিওতে বলেছি, এখনো আধিপত্য বিস্তার আছে। তিব্বতে গণবিদ্রোহ হয়, গণ আন্দোলন হয়, চীন বিরোধী আন্দোলন হয়, কিন্তু তিব্বতে সামরিক নিয়ন্ত্রণ হচ্ছে চীনের, অর্থনৈতিক আধিপত্য হচ্ছে চীনের। সুতরাং তিব্বতকে চীন কিন্তু ব্যবহার করছে এবং তিব্বতকে ব্যবহার করে চীন আগ্রাসী নীতি গ্রহণ করছে, সাম্রাজ্যবাদ বিরোধী নীতি গ্রহণ করছে। তিব্বত থেকে
এবং ভারতের 1962 সালে যে আকসাই অঞ্চল দখল করে নিয়েছে, লাদাখের একটি অংশ চীন দখলে নিয়ে আছে, এবং পাকিস্তানের সঙ্গে চুক্তি করে 1963 সালে পিওকে পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের একটি অংশ পাকিস্তান চীনকে দিয়েছে, এবং সেই ভূখণ্ডের উপর অর্থনৈতিক করিডোর অর্থাৎ তোমার রাস্তা তৈরি করেছে বাণিজ্যিক সুবিধার্থে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে চীন সেখানে ব্যবসা বাণিজ্য করছে, আফগানিস্তানের সঙ্গে হচ্ছে বা পাকিস্তানের সঙ্গে করছে। চীনের মূল লক্ষ্য হচ্ছে যে পাকিস্তান যদি কোনো রকমের কথা না শুনে তাহলে চীন কিন্তু পাকিস্তানকে মানে জব্দ করে দিবে। এমনি পাকিস্তান কিন্তু চীনের উপর নির্ভরশীল। চীন পাকিস্তানকে সবসময় ব্যবহার করছে, সুতরাং তিব্বতকে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে, চীন পাকিস্তানকে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে। চীন অরুণাচল প্রদেশ আকসাই তার ভৌগোলিক রাজনৈতিক ম্যাপে দেখায় আকসাই তো 1962 সালে থেকে দখলে নিয়েছে। এছাড়াও আকসাইয়ের অংশ লাদাখ, আজকে লাদাখ হলো কেন্দ্রশাসিত অঞ্চল, এই অঞ্চলে গালোয়ানকে 2020 সালে অ্যাটাক করে দখল করবার চেষ্টা করে, কিন্তু তার প্রত্যুত্তরে ভারত ব্যবস্থা গ্রহণ করেছে। আন্তর্জাতিক সমর্থন ভারতের পক্ষ ছিল, সেই কারণে চীন পিছু হটতে বাধ্য হয়েছে। তাইওয়ানের বর্ডারে চীনের যে বিদেশ নীতি সেখানে হলো যে সব সময় চীন যুদ্ধ মহড়া করছে, তাইওয়ান সীমান্তে আকাশে চীনার ড্রাগন বাহিনী সবসময় মহড়া দিচ্ছে তাইওয়ানকে আক্রমণ করার জন্য। তাহলে তাইওয়ান নীতি চীনের আগ্রাসী নীতি, তিব্বতের নীতি চীনের আগ্রাসী নীতি, সাম্রাজ্যবাদ নীতি। সিকিমকে ভারতের সিকিম হচ্ছে ভারতের একটি অঙ্গরাজ্য, 1975 সালে সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে, তাই ভারত যুক্তরাষ্ট্র কাঠামোর এই অঙ্গরাজ্য হচ্ছে ভারতের। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে চীন কেন তার ভৌগোলিক ম্যাপে দেখাবে যে সিকিম চীনের ভূখণ্ড? অরুণাচল প্রদেশ 1987 সালে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে, সেই অরুণাচল প্রদেশকে তাদের ভৌগোলিক ম্যাপে দেখায়। এবং আমাদের দেশে গোর্খাল্যান্ড যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে চীন ইন্ধন জুগিয়েছে। বর্তমান বিগত বছরে দেখা গেছে যে বাংলাদেশে যখন শেখ মুজিবুর রহমান তার সরকার আর্থিক কেলেঙ্কারির সঙ্গে, তো আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ে, সেখানে ছাত্র আন্দোলন কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে। সেই আন্দোলনকে পিছন দিক থেকে মৌলবাদী শক্তি এবং পাকিস্তান ও চীন সমর্থন করে, এবং এই বাংলাদেশের মাটিকে ভারতের বিরুদ্ধে চীন ব্যবহার করে। এটা তার আধিপত্যবাদের যে বিরুদ্ধে তার বিদেশ নীতিতে স্থান দেওয়া হয়েছে তার সঙ্গে মিল নেই। যাই হোক, তাহলে চীন এর প্রতি চীন কিন্তু সবসময় একটা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। 90 দশকের থেকে যে ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তার ছিল, আজকে সাম্প্রতিক কালে মার্কিন যুক্তরাষ্ট্রকে দমানোর জন্য ভারতের সঙ্গে বাহ্যিকভাবে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করেছে। তোমরা বা সহযোগিতামূলক সম্পর্ক মার্কিন চীন ভারত সম্পর্কের ভিডিওতে দেখবে যে অনেক আমি সাল দিয়ে দিয়ে সহযোগিতামূলক সম্পর্ক, এগুলো আপাত দৃষ্টিতে চীনের বিদেশ নীতিতে, কিন্তু চীন আগ্রাসী নীতি, সাম্রাজ্যবাদী নীতি, এটাকেই তারা আন্তরিকভাবে গুরুত্ব দেয়। চীন ভারত মহাসাগরের যে ভূমিকা নিয়েছে তার বিদেশ নীতিতে স্থান দিয়েছে যে ভারত মহাসাগরে সে আধিপত্য বিস্তার করবে। প্রশান্ত মহাসাগরে চীনের একচেটিয়া আধিপত্য আছে, এটা এই কথা ঠিকই। আর ভারত মহাসাগরে ভারতের আধিপত্য আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য আছে এবং অস্ট্রেলিয়ার আধিপত্য আছে। সুতরাং ভারত মহাসাগরে বাণিজ্যিক কেন্দ্র, ভারত মহাসাগরের যে ভারতের বাণিজ্যিক কেন্দ্র, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য করবার একটা রাস্তা হলো ভারত মহাসাগর। এই ভারত মহাসাগরে চীন ঢুকবার চেষ্টা করছে, প্রবেশ করবার চেষ্টা করছে, এবং এক্ষেত্রে আগ্রাসী মনোভাব চীন সরকার তার বিদেশ নীতিতে গুরুত্ব দিয়েছে। ভারত মহাসাগরে মানে বারবার চীনের যুদ্ধ জাহাজ ঢোকার চেষ্টা করলে মার্কিন, ভারত এবং অস্ট্রেলিয়ার যুদ্ধ জাহাজ মহড়া দিচ্ছে, পাহারা দিচ্ছে চীনকে প্রতিরোধ করবার জন্য। মধ্যপ্রাচ্যে যে মার্কিন নীতি গৃহীত হয়েছে, চীন একটা কথা কি, তার সামরিক শক্তিকে অযথা
অযথা নষ্ট করতে চাই না। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল যে ইরানের উপর যখন মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করলো ইসরায়েলের পক্ষে, তখন মনে হয়েছিল যে চীন আক্রমণ করবে, কিন্তু চীন তা আক্রমণ করেনি ইরানের পক্ষে এবং মার্কিন বিরুদ্ধে, এবং রাশিয়াও আক্রমণ করেনি। চীনের অর্থনৈতিক উন্নতিকে, বাণিজ্যকে বজায় রাখবার জন্য চীন কিন্তু সামরিক শক্তি বৈদেশিক ক্ষেত্রে সহজে প্রয়োগ করতে চায় না। এছাড়া আমরা আরো লক্ষ্য করব যে চীন ভারত এবং পাকিস্তানের সঙ্গে যে ভারত যে অপারেশন সিন্দুর পাকিস্তানের অভ্যন্তরে গিয়ে সন্ত্রাসবাদী ঘাঁটি, 9টি সন্ত্রাসবাদী ঘাঁটি ভেঙে দিল, তখন চীন মৌন ছিল, চীন নীরব ছিল, কিন্তু মনে হয়েছিল যে চীন পাকিস্তানকে সমর্থন করবে, কিন্তু চীন কিন্তু পাকিস্তানকে সমর্থন করেনি, নিরপেক্ষ তা প্রকাশ করেছে তার বিদেশ নীতিতে। তার মূল কারণ হচ্ছে যে পিওকে এর উপর দিয়ে চীনের যে অর্থনৈতিক রাস্তা রয়েছে এবং পিওকে এর একটি অংশের উপর দিয়ে চীনের যে রাস্তা রয়েছে, সেই রাস্তাতে যাতায়াত করা তার বাণিজ্যকে চালানোর পক্ষে একটু ক্ষতিগ্রস্ত হইতো। এবং তালিবান সরকারকেও চীন কিন্তু সরাসরি ভাবে সমর্থন করেনি, তালিবান সরকারকে ভারত কিন্তু সমর্থন করেনি, কিন্তু ভারত একটা কি বলবো ধীরে চলার নীতি গ্রহণ করে। তালিবানরা ক্ষমতায় আসার পরে তারা কিন্তু আগের সরকারের সময়ে যে ভারতের প্রকল্পগুলি ছিল, সেই প্রকল্পগুলি কার্যকরী করবার জন্য ভারত এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। চীনও এক্ষেত্রে বর্তমানে 2025 সালে 31শে আগস্ট যে সাংহাইয়ে যে ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিলেন এবং সেখানে চুক্তি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভারত এবং চীন আফগানিস্তানে যৌথভাবে সহযোগিতা করবে। চীনের পরিকল্পনাগুলো, প্রকল্পগুলি চলবে আর ভারতেরও প্রকল্পগুলো চলবে একে অপরকে। চীন বাণিজ্যকে, অর্থনৈতিক বিষয়টাকে বেশি গুরুত্ব দেয়, সেই জন্য মধ্যপ্রাচ্যে চীন অ্যাগ্রেসিভ নীতি গ্রহণ করে না, মধ্যপ্রাচ্যে অযথা দাদাগিরি করতে যায় না, চীন তার বিদেশ নীতিতে এখানে কৌশল অবলম্বন করে। নেক্সট হচ্ছে আমরা দেখব যে দেখো ইরানের সঙ্গে চীনের বাণিজ্যিক দিক থেকে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। জর্ডান, বিভিন্ন দুবাই, বিভিন্ন যে ইয়েমেন, কাতার, সৌদি আরব, এইসব দেশের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক খুব ঘনিষ্ঠ। আবার ইউরোপ একটা মহাদেশ, সেখানেও কিন্তু ইউরোপীয় ইউনিয়ন শক্তিশালী। ইউরোপিয়ান ইউনিয়ন রুশ ইউক্রেন যুদ্ধে ইউরোপীয় কান্ট্রিগুলি, ন্যাটোর দেশগুলি, আজকে 32টা দেশ তোমার অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেছে রাশিয়ার বিরুদ্ধে, রাশিয়াকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করবার জন্য। সেই জায়গায় চীন কিন্তু রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ার একটা নীতি চীন গ্রহণ করেছে, গুরুত্ব দিয়েছে। আফ্রিকাতে চীন বিভিন্ন অর্থনৈতিক প্রকল্প চালু করেছে এবং চীন প্রচুর অর্থ বিনিয়োগ করছে। বাণিজ্য আফ্রিকার দেশগুলোর সঙ্গে বৃদ্ধি করেছে চীন। চীন 2007 যে ঘোষণাটা তাইওয়ান ঘোষণা দিয়েছে, এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 8 নাম্বার পজিশন হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে তাইওয়ান, তাই চীনকে তাইওয়ান দখল থেকে বিরত থাকার জন্য ভূমিকা পালন করছে। চীন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করেছে। চীন দক্ষিণ এশিয়াতে ভারতবর্ষকে কোণঠাসা করবার জন্য, ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে নিজের নিয়ন্ত্রণে এনে প্রতিবেশী রাষ্ট্রগুলির উপরে
অর্থনৈতিক কি বলবো পরিকাঠামোগত সাহায্য দেওয়ার নামে সেই সব রাষ্ট্রগুলিকে দুর্বল করে দিয়ে তার উপরে আধিপত্য বিস্তার করছে। যেমন ভুটানের উপর ভারতের নিয়ন্ত্রণ আছে, তাই ভুটানকে চীন ক্যাপচার করবার জন্য 2017 সালে ভুটানের মানে ডোকলাম দখল করবার চেষ্টা করে। চীনে স্থায়ী সেনা মোতায়েন আছে, স্থায়ী সেনা ছাউনি রয়েছে, টাওয়ার তৈরি রয়েছে, যুদ্ধ জাহাজ রেখেছে ডোকলামকে দখল করবার জন্য। সেখানে ভারতীয় সেনা আছে, সেখানে বিরোধ বাধে 2017 সালে। এই বিরোধে ভারত একটা স্ট্রং ভূমিকা নিলে চীন থমকে যায়। ভারতও ডোকলামে স্থায়ী সেনা ঘাঁটি স্থাপন করেছে, অস্ত্র রেখেছে এবং যুদ্ধ বিমান রেখেছে, এবং ভারত যে কোনো মূল্যে চীনকে প্রতিরোধ করবে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভুটানকেও চীন নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। তারপরে বঙ্গোপসাগরে চীন তার আধিপত্য কায়েম করে ফেলেছে। শ্রীলঙ্কাকে অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতির নামে একটা ভিখারি দেশে পরিণত করেছে। শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল, শাসকের বিরুদ্ধে জনবিক্ষোভ এবং ক্ষমতাচ্যুত করা। সেক্ষেত্রে ভারত সহযোগিতা করেছে, কিন্তু অলরেডি শ্রীলঙ্কার উপরে চীনের আধিপত্য, সেখানে শুধু অর্থনৈতিক আধিপত্য নয়, প্রচুর ঋণে জর্জরিত যা শ্রীলঙ্কা গভর্নমেন্ট, এবং সেখানে উৎপাদনমূলক কাজগুলো চীন সরকারের পক্ষে করা সম্ভব হচ্ছে না। সেখানে শ্রীলঙ্কা সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। সেই জায়গাটা চীনের বিভিন্ন কোম্পানি অর্থনৈতিক উৎপাদনে গুরুত্ব পাচ্ছে এবং শ্রীলঙ্কার হাম্বার দ্বীপকে দখলে রেখেছে, সামরিক ঘাঁটি স্থাপন করেছে। চীন বাংলাদেশের মাটিকে ভারতের বিপক্ষে কাজে লাগাচ্ছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ, কোটা তুলে দেওয়ার জন্য আন্দোলন, ছাত্র আন্দোলন, তার পিছনে মৌলবাদী শক্তি পাকিস্তানের হাত, চীনের হাত। এর মধ্য দিয়ে চীন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করবার চেষ্টা করেছে। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মাটির উপরে আধিপত্য বিস্তার করতে চাই। সেন্ট পিটার্স মানে দ্বীপে মার্কিন ঘাঁটি রয়েছে এবং গোটা বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র তার আধিপত্য স্থাপন করতে চাই। তাই মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে সন্ত্রাসবাদ সৃষ্টি, সন্ত্রাসবাদীদের ঘাঁটি তৈরিতে অর্থনৈতিক সহযোগিতা করেছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার জন্য চেষ্টা করেছে। আর চীনও এখানে একটা দ্বিমুখী নীতি গ্রহণ করে বাংলাদেশের উপরে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করেছে, ভারত বিরোধী নীতি গ্রহণ করেছে। তাহলে চীনের বিদেশ নীতিতে আমরা দেখছি যে একটা জাতীয় স্বার্থ এবং দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের আধিপত্য, অর্থনৈতিক আধিপত্য, সামরিক আধিপত্য, শিক্ষা সাংস্কৃতিক দিক থেকে আধিপত্য বিস্তার করবার জন্য তার বৈদেশিক নীতিতে বারবার পরিবর্তন এনেছে। ভারত মহাসাগরে প্রবেশ করবার একটা চেষ্টা করছে। এটা অবশ্য চীন মানে কি বলবো বেশি দূর এগোতে পারছে না। যদি এই যে সাম্প্রতিক কালে ভারত মার্কিন সম্পর্কের একটা ফাটল ধরেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারত গুরুত্ব দিতে বাধ্য হয়েছে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। সেখানে চীন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ক্ষেত্রে ভারতকে বাইরে সহযোগিতামূলক, বন্ধুত্বমূলক, ভালো প্রতিবেশী এইসব কথা চীন ভারতের প্রতি বলে, কিন্তু চীন আন্তরিকভাবে এটা বলে না। তার কারণ ভারতের বহু ভূখণ্ড চীন দখল করে নিয়েছে এবং বহু ভূখণ্ড বারবার অ্যাটাক করে সীমান্তে। যতই চুক্তি হোক যে আলোচনার মধ্য দিয়ে সীমান্ত বিরোধকে মীমাংসা করে নেবে ভারত এবং চীন, তা কিন্তু চীন যথাযথ ভূমিকা করে না তার বিদেশ নীতিতে। তার যে ভূখণ্ড, সেই ভূখণ্ডকে বৃদ্ধি করতে চায়। ভারতের ভূখণ্ডে কালাপানি অঞ্চলে তীর্থযাত্রীদের জন্য ভারত রাস্তা তৈরি করতে গেলে সেখানে নেপাল
কে কাজে লাগিয়ে এবং চীন নিজে উদ্যোগ নিয়ে এই ভারতকে রাস্তা তৈরির ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিল, কিন্তু সেই বাধা ভারত মানেনি, রাস্তা তৈরি করেছে, তীর্থযাত্রীরা সেই রাস্তাকে ব্যবহার করছে। আর তাহলে এটা ভারতের আভ্যন্তরীণ ক্ষেত্রে চীনের হস্তক্ষেপ। এবং কাশ্মীর প্রশ্নে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক, এক্ষেত্রে চীন কিন্তু পাকিস্তানকে সবসময় সমর্থন করে। ভারতের উগ্রবাদ, ধর্মীয় গোঁড়ামি, এইসব ক্ষেত্রে পাকিস্তানকে চীন সরাসরি ভাবে সহযোগিতা করে। এই অঘোষিত যুদ্ধে সাম্প্রতিক কালে 2025-এ অপারেশন সিঁদুরের ক্ষেত্রে এর পরেও চীন কিন্তু পাকিস্তানকে মানে যুদ্ধ জাহাজ বিক্রি করেছে এবং পাকিস্তানও কিনেছে। তাই চীনের পররাষ্ট্র নীতির একটা মূল লক্ষ্য হচ্ছে বহুপাক্ষিক কূটনীতি তৈরি করে বিশ্ব রাজনীতিতে দায়িত্বশীল ভূমিকা পালনের নাম করে অনুন্নত গরিব দেশগুলিকে পরিকাঠামোগত উন্নয়নের নামে সেই রাষ্ট্রগুলিকে দুর্বল করে দেওয়া এবং সেই সব রাষ্ট্রের অর্থনৈতিক সংকট তৈরি করে দেওয়া এবং সামাজিক ক্ষেত্রে সংকট তৈরি করে দেওয়া, এবং যাতে সেই সব দেশে জাতি গঠিত না হয়, সেই সব দেশে মানে কোনো মতেই যাতে চীন বিরোধী নীতি গ্রহণ করতে না পারে তাদের বিদেশ নীতিতে, সেই চেষ্টাটা কিন্তু চীন করে বর্তমানে। তাহলে আমরা দেখছি চীন সামরিক শক্তি বৃদ্ধি করেছে। আমরা চীনের কিছু পজিটিভ কথা আমরা বলবো, এতক্ষণ আলোচনা করলাম। পজিটিভ দিক হলো যে চীন একটি শক্তিশালী রাষ্ট্র, বড় রাষ্ট্র, সুপার পাওয়ার স্টেটে যাওয়ার সম্ভাবনা আছে। তবে একটা কথা কি, মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার স্টেটে আছে ঠিকই, মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি দ্রব্য অনেকটা চীনের থেকে অনেক বেশি উন্নত। চীনের থেকে দ্রব্য, ভারতের দ্রব্য অনেক উন্নত। যেসব দ্রব্য ইউজ অ্যান্ড থ্রো, তার মধ্য দিয়ে আপাত দৃষ্টিতে প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে বিশ্বে টিকে থাকতে পারবে না, বিশ্ব বাজার তাদের হাতে থাকবে না। তার বড় প্রমাণ হলো যে 80-র দশকে জাপান এত টেকনোলজিতে উন্নত, সেই জাপান জলের দামে দ্রব্য বিক্রি করত, ডাম্পিং পলিসি জাপান গ্রহণ করেছিল। আমেরিকার মতো দেশ 272টা দ্রব্য জাপান থেকে কিনত। দীর্ঘদিন অর্থনৈতিক ক্ষেত্রে জাপানের তুলনায়, মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় জাপান কিন্তু এগিয়ে ছিল। সেই বিশ্বায়ন প্রক্রিয়া আসার পরে জাপানের সেই দ্রব্য কিন্তু চাহিদা কমে যায়। তার থেকে কম দামে চীন দ্রব্য উৎপাদন করে বিশ্ব বাজারে সাপ্লাই দিয়ে এবং চীন অর্থনৈতিক দিক থেকে আয় বৃদ্ধি করতে সক্ষম হয়েছে, শক্তিশালী করতে সক্ষম হয়েছে, নিজে একটা প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকে চীন পূর্ব এশিয়াতে প্রভাবশালী দেশ। আসিয়ানে যে সংগঠন 10টি রাষ্ট্র রয়েছে, তাদের উপরে অর্থনৈতিক ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে, শিক্ষা সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পূর্ণভাবে মানে আধিপত্য বিস্তার করেছে। দক্ষিণ পূর্ব আসিয়ানের রাষ্ট্রগুলি সবসময় চীনের ভয়ে আতঙ্কিত যে সে একটা এমনই রাষ্ট্র হয়েছে যে আমাদের সার্বভৌমত্বকে যে কোনো মুহূর্তে কেড়ে নিতে পারে। নাম্বার 2, চীনের পক্ষ থেকে একটা পজিটিভ চীনের দিক, সেটা হলো আন্তর্জাতিক ক্ষেত্রে যে বিশ্ব রাজনীতির সঙ্গে এবং বিশ্বের অর্থনৈতিক ক্ষেত্রে একটা চীন ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে। অর্থনৈতিক ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিভিন্ন দেশের সঙ্গে, প্রায় দেশের সঙ্গে চীনের সম্পর্ক আছে। তার কারণ চীনের সস্তা দ্রব্য দরিদ্র দেশের মানুষেরা কেনে এবং টিকুক না টিকুক সেটা দেখে না। সুতরাং চীন এই দ্রব্য বিক্রির মধ্য দিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বে কিন্তু তার একচেটিয়া আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। 3 নাম্বার, চীন কিন্তু পরিবেশগতভাবে ভাবনা চিন্তা করেছে। চীন, আমি আগেই বলেছি যে তৃতীয় শক্তি হিসাবে 90 দশক থেকে নিজেকে দাবি করেছে, অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, ইত্যাদি দিক থেকে। তাই চীন পরিবেশগত ব্যাপারে তার কণ্ঠকে জোরদার করেছে। দেখো, পরিবেশ দূষণের ব্যাপারে ইউরোপীয় দেশগুলি, অন্য উন্নত দেশগুলো বেশি দায়ী।
তার কারণ হচ্ছে উন্নত দেশগুলিতে প্রথমে শিল্পায়ন ঘটেছিল এবং এই শিল্পায়নের ফলে সেই সব দেশে পরিবেশ দূষিত হয়েছে। আজকে বিশ্বায়ন প্রক্রিয়া গ্রহণের ফলে সেই দেশগুলো তাদের দেশে শিল্প কারখানা না গড়ে অনুন্নত গরিব উন্নয়নশীল দেশগুলিতে তাদের শিল্প কারখানা গড়ে তুলছে। তার ফলে সেই দূষণের চাপটা কিন্তু অনুন্নত দেশে এসে পড়েছে। দেখো, বিশ্বায়ন প্রক্রিয়া আপাত দৃষ্টিতে ভালো। বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে যে উন্নতি হয় তার সিংহভাগটা সেই দেশের মুষ্টিমেয় ধনিক শ্রেণীদের হাতে চলে যায়, আর আপামর জনসাধারণ দরিদ্র থাকে। কিছু আপাত দৃষ্টিতে জীবনযাত্রার মানের উন্নতি ঘটে, কিন্তু দরিদ্র এবং এবং ধনী এই দুইয়ের মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাড়ছে। আর বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা দেশের যে উৎপাদন বাড়ছে, জাতীয় আয় বাড়ছে, জাতীয় উৎপাদন বাড়ছে, মাথাপিছু আয় বাড়ছে, তার তার সিংহভাগটা গভর্নমেন্ট যে পরিষেবামূলক কাজের জন্য বাজেট তৈরি করছে, সেই বাজেটের প্রায়ই দেশের রাজনৈতিক নেতারা, ক্ষমতাসীন রাজনৈতিক দল, তারা আত্মসাৎ করছে। এই গণতন্ত্রে যা আজকে যারা সরকারে আছে, আগামী দিনে তারা বিরোধী, আজকে যারা বিরোধী তারা সরকারে যাবে, সবসময় চুরি করা এদের একটা ক্যারেক্টার, চুরি করা একটা ক্যারেক্টার। এই সব দেশে কিন্তু বিক্ষোভ শুরু হয়ে গেছে। এই শ্রীলঙ্কাতে সরকারের প্রতি বিক্ষোভ, বাংলাদেশে অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে সরকারের প্রতি বিক্ষোভ এবং সরকারের পতন, আর নেপালে সরকারের প্রতি বিক্ষোভ এবং গণ অভ্যুত্থান, এবং সেখানে তার মিলিটারি বাহিনী, পুলিশ বাহিনী দিয়ে বিদ্রোহ দমন করতে পারেনি। ফ্রান্সে বিদ্রোহ শুরু হয়ে গেছে, সেখানে তার ক্ষমতাসীন যারা রয়েছে, রাজনৈতিক অস্থিরতা, তারা তাদের তাদের জীবনযাত্রাকে বজায় রেখেছে। ফ্রান্সের মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত, এখন ফ্রান্স একটা উন্নত দেশ। সুতরাং সেই জায়গায় ঘাটতি হয়েছে, মুদ্রাস্ফীতি বাড়িছে, জীবনযাত্রার মানের অবনতি হয়েছে, সেই সুযোগটা আর পাচ্ছে না, জনবিক্ষোভ হচ্ছে। তাহলে বিশ্বে বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে যে ধনতন্ত্রের উন্নতি, উৎপাদন বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, কিন্তু দেশের ধনবৈষম্যতা বৃদ্ধি, গরিব আরো গরিব হবে। এবং উৎপাদনের ক্ষেত্রে যারা বিনিয়োগকারী, ছোট ছোট মূলধন মালিক, তারা বিনিয়োগ করতে পারবে না, বাজারের থেকে আউট হয়ে যাবে। তার অর্থনৈতিক ক্ষেত্রে এমন একটা দিন আসবে সে সংকটে পড়বে। তাই চীন যে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা আর বৈশিষ্ট্যগুলিকে গ্রহণ করেছে, চীনের অর্থনীতি কিন্তু একটা সংকটের জায়গায় পড়তে পারে, তবু চীন কিন্তু এর মধ্য দিয়ে তার প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। তাহলে পরিবেশ এর উন্নতির কথা চীন কিন্তু বলছে, আজকে পরিবেশের উন্নতির কথা বলছে, উন্নত দেশগুলি বলেছে তার সেটা উন্নতি করতে বলছে, শান্তি প্রতিষ্ঠার কথা বলছে, সন্ত্রাসবাদ দমনের কথা বলছে, হ্যাঁ, এবং ইচ্ছা প্রকাশ করেছে। কতটা দমন করতে ইতিবাচক ভূমিকা পালন করেছে তা আমরা পরবর্তী আলোচনা করব। অর্থনৈতিক উন্নতির জন্য শান্তিপূর্ণ পরিবেশ রাখার চেষ্টা করে বিশ্বে, আর সে কারণে যুদ্ধ নীতিকে চীনের বিদেশ নীতিতে সমর্থন করা হয় না, এবং বিভিন্ন দেশের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার জন্য সমন্বয়ের ভূমিকা চীন করে। এইবার আমরা চীনের যে ভূমিকা, তার নেগেটিভ কতগুলো দিক আমরা তুলে ধরব। এক নাম্বার, তিব্বত নীতি নিয়ে, তিব্বতের নীতি চীনের নেগেটিভ ভূমিকা এবং সাম্রাজ্যবাদী নীতি। তিব্বতকে হাতে তালু হিসাবে ব্যবহার করে চীন আকসাই দখল করেছে ভারতের কাছ থেকে। চীন ভারতের ভূখণ্ড সিকিমকে তার ভৌগোলিক ম্যাপে দেখায় এবং দখল করতে চায়, দখল করার উদ্যোগ নেয়। লাদাখ চীন দখল নেওয়ার উদ্যোগ গ্রহণ করে, চীন অরুণাচল প্রদেশ দখল নেওয়ার চেষ্টা করে, চীন সেভেন সিস্টারকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে। এগুলি হচ্ছে চীনের কিন্তু নেগেটিভ ভূমিকা। দুই নাম্বার, তাইওয়ান। দেখো, তাইওয়ান আজকে আতঙ্কিত, একটা ছোট্ট রাষ্ট্র, তার প্রযুক্তি উন্নত এবং এখানে টেকনোলজি খুব উন্নত, সেই দেশটা আজকে আতঙ্কিত চীনের ভূমিকার কারণে। চীন ওয়ান চায়না পলিসি 2007 থেকে যে দাবি করেছে, এটা সাম্রাজ্যবাদী নীতি ছাড়া আর কিছু নাই। 3 নাম্বার, দক্ষিণ এশিয়ার যে দেশগুলি উপরে তার চীনের প্রভাব রয়েছে, তার দক্ষিণ এশিয়ার দেশগুলির উপর অর্থনৈতিক আধিপত্য, সামরিক আধিপত্য, বাণিজ্যিক আধিপত্য, এই আধিপত্যের
কারণেই চীন একটা যেহেতু অ্যাগ্রেসিভ রাষ্ট্র, ভারতের বিরুদ্ধেও যুদ্ধ করবার একটা মাঝে মাঝেই একটা প্রবণতা দেখায়। সুতরাং সেই জায়গায় এই দক্ষিণ এশিয়ার ছোট ছোট রাষ্ট্রগুলি তাদের সার্বভৌমত্ব নিয়ে আজকে আতঙ্কিত। 4 নাম্বার, আফ্রিকার দেশগুলো চীনের হস্তক্ষেপ মানছে না। আফ্রিকার দেশগুলো জনগণ তারা বিক্ষোভ দেখাচ্ছে চীনের বিরুদ্ধে। এই যে ভেনেজুয়েলার উপরে চীনের আধিপত্য, এটা কিন্তু ভেনেজুয়েলার কে মানছে না। ভেনেজুয়েলার যে মিস্টার সাভেজ, সে কিন্তু মার্কিন বিরুদ্ধে নীতি গ্রহণ করত এবং চীনের আগ্রাসী নীতির বিরুদ্ধে নীতি হিসাবে গ্রহণ করেছে। 5 দেখো, 5 নাম্বার হচ্ছে যে মায়ানমার একটা দেশ, যেটা ব্রহ্মদেশ ছিল, সেখানে অর্থনৈতিক দিক থেকে সামরিক দিক থেকে চীনের আধিপত্য। এখানে মায়ানমার কিন্তু চীনকে সন্দেহ চোখে দেখছে। তার কারণ মায়ানমার সীমান্তে আরাকান সেনাবাহিনীরা তারা আন্দোলন করছে আলাদা রাষ্ট্র গঠন করবার জন্য। তো আলাদা রাষ্ট্র গঠিত হলে সেই রাষ্ট্রের উপরে চীনের আধিপত্য বিস্তার হবে এবং বাংলাদেশের উপর চীনের আধিপত্য বিস্তার করে নতুন রাষ্ট্র আরাকান বাহিনী যদি করতে পারে এবং মায়ানমারের উপরে আধিপত্য তারা আছেই, এর মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে চীনের আধিপত্যের পথটা ক্লিয়ার হয়ে যাবে এবং এবং শ্রীলঙ্কার উপরে তার আধিপত্য আছে। তাহলে এগুলো কি চীনের নীতিকে আধিপত্যবাদের যে বিরুদ্ধে বলা হচ্ছে তার পররাষ্ট্র নীতিতে, তা আধিপত্যবাদের বিরুদ্ধে নয়, আধিপত্যবাদের নীতিকে চীন নিজেই গ্রহণ করেছে। চীন পাকিস্তানকে সামরিক অস্ত্র দিচ্ছে, আণবিক প্রযুক্তি দিচ্ছে, এটা ভারতের বিরুদ্ধে ব্যবহার করবার জন্য। চীন পাকিস্তানকে সবসময় সমর্থন দিচ্ছে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে। সম্মিলিত জাতিপুঞ্জে চীন সবসময় কিন্তু পাকিস্তানের পক্ষে সমর্থন করেছে। সেখানে সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য হিসাবে চীন পাকিস্তানের দাবিকে সমর্থন জানিয়ে গিয়েছে। এছাড়া চীন সবসময় পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপকে সমর্থন করে, অস্ত্র দিয়ে প্রযুক্তি দিয়ে সমর্থন করছে। সুতরাং এটা সমর্থনযোগ্য নয়। 7 নাম্বার হচ্ছে চীন পিওকেতে যে অর্থনৈতিক করিডর তৈরি করেছে তার মধ্যে দিয়ে পাকিস্তানকে ব্যবহার করছে এবং পিওকে যেটা পাকিস্তান অকুপাইড, তার উপরে চীনের আধিপত্য, ভারতের বিরুদ্ধে এই পিওকে কে ব্যবহার করে। নেক্সট হচ্ছে বঙ্গোপসাগরে হাম্বার দ্বীপে যে সামরিক আধিপত্য, এটা ভারতের পক্ষে চিন্তার কারণ। তার কারণ ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে চীন। তাহলে চীনের বিদেশ নীতি কখনোই আধিপত্যবাদ বিরোধী নয়। চীনের বিদেশ নীতি কখনোই সামরিকবাদের বিরোধী নয়। চীনের আধিপত্য কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে বিলুপ্ত করতে চায় না। চীন সবসময় আধিপত্যকে স্থাপন করে। চীন সন্ত্রাসবাদ দমনে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে না। চীন পরোক্ষভাবে সন্ত্রাসবাদকে সমর্থন করে। তার কারণ ভারতের ক্ষেত্রে আভ্যন্তরীণ সন্ত্রাসবাদী কার্যকলাপ করে, সেখানে চীন কিন্তু পাকিস্তান সরকারকে সমর্থন করে। পাকিস্তান সরকারকে সমর্থন করার কারণে পাকিস্তান সরকার আর সন্ত্রাসবাদের মধ্যে মৌলিক পার্থক্য নেই। তার কারণ সন্ত্রাসবাদীরা যখন মারা গেল তখন পাকিস্তান সরকার তাদের শহীদ হিসাবে ঘোষণা করেছে এবং পাকিস্তানের যে জাতীয় পতাকা তা দিয়ে ডেড বডি উড়িয়ে দিয়েছে এবং পাকিস্তান সরকার যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করত, ঘাঁটি ভেঙে দেওয়ার ফলে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে তাদের মাথাপিছু টাকা সাহায্য করছে পাকিস্তান সরকার। তাই পাকিস্তান সরকার কিন্তু পাকিস্তানকে এই সমস্ত কার্যকলাপকে যে দেশ সমর্থন করে, চীন সমর্থন করে, তাই একথা তাদের মুখে মানায় না যে আমরা সন্ত্রাসবাদ বিরোধী ভূমিকা পালন করি। সন্ত্রাসবাদ দমনে তাদের কোনো ভূমিকা নেই। সন্ত্রাসবাদ দমনে তাদের কোনো ভূমিকা নেই। মার্কিন যুক্তরাষ্ট্র মুখে বলতো যে আমরা সন্ত্রাসবাদী, মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত যে সন্ত্রাসবাদ দমনের কথা বলে তা কিন্তু আন্তরিকভাবে বলে না। সন্ত্রাসবাদকে তারা সমর্থন করে। তালিবানরা যখন ক্ষমতায় আসে সন্ত্রাসবাদী কার্যকলাপের মধ্যে দিয়ে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র কই প্রতিরোধগুলো গড়ে তুলল না। তাহলে পাকিস্তান যখন লাদেন তার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে দিয়েছিল, হোয়াইট হাউসকে আক্রমণ করার উদ্যোগ নিয়েছিল, সেই সময়
সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র 2 লক্ষেরও বেশি সেনা আফগানিস্তানে মোতায়েন করেছিল। আর কেন তালিবানরা যখন ক্ষমতায় আসলো, মার্কিন যুক্তরাষ্ট্র তখন কোনো পদক্ষেপ নিল না, তার সেনাকে প্রত্যাহার করে নিল? তাহলে কোন দিক থেকে বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ দমন করতে চায়? দমন করতে চায় না, সন্ত্রাসবাদ দমনের নামে নিজের আধিপত্য বিস্তার করতে, জাতীয় স্বার্থকে চীনও তাই, নিজের জাতীয় স্বার্থ অর্থাৎ 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 ন্যাশনাল ইন্টারেস্ট এবং ন্যাশনাল পাওয়ার অর্থাৎ জাতীয় শক্তি, হ্যাঁ, এটাকে বৃদ্ধি করবার জন্য চীন চীন সন্ত্রাসবাদকে সমর্থন করে। যাই হোক, চীনের পররাষ্ট্রনীতি সম্পর্কে আজকের ভিডিও যে আলোচনা, এটা ভালো করে দেখবে। এই বলে অনেক বিষয় আছে, সব বলা সম্ভব হলো না, তবু আমি চেষ্টা করেছি একটা আইডিয়া দেওয়ার, এটার উপরে ভিত্তি করে তোমরা শিখতে পারবে। এই বলে আলোচনা শেষ করলাম।